ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করায় নতুন সংকটে ব্যবসায়ীরা। বেনাপোল থেকে ফেরত আসছে ট্রাক, বিমানে পণ্য পরিবহনের খরচ কমিয়ে কার্গো সক্ষমতা বাড়ানোর তাগিদ। অবশেষে শুরু হচ্ছে মাতারবাড়ির সমুদ্র বন্দর তৈরির কাজ। 22 এপ্রিল জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, ভিড়তে পারবে বড় বড় জাহাজ, কমবে আমদানি খরচ, তৈরি হবে এনার্জি হাব। বিদেশে পাচারের অর্থ বাজেয়াপ্ত করা নিয়ে দুদকের দাবি প্রশ্নের মুখে। চিঠি চালাচালি ছাড়া সফলতা প্রায় শূন্য। আদালতের আদেশকেই জব্দ বলে প্রচার, বলছেন বিশেষজ্ঞ। সিদ্ধান্ত আমরা সেটা মেলা করব। বৈশাখী মেলা আমি এখন পারমিশন দিব না, এটা হবে না। সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে বৈশাখী মেলা করতে চায় বরিশাল জেলা প্রশাসন। নিরাপত্তা শঙ্কায় অনুমতি দিতে রাজি নয় পুলিশ। বর্ষবরণ সামনে রেখে ইলিশের দাম আকাশচুম্বী। ভোরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। আকাশপথে বাংলাদেশের পণ্য বহনে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করায় নতুন সংকটে ব্যবসায়ীরা। তাই অভ্যন্তরীণ কার্গো সক্ষমতা বাড়ানোর দাবি উঠেছে। এক্ষেত্রে সেকেন্ড কার্গো সার্ভিস পয়েন্ট হিসেবে চট্টগ্রাম বিমানবন্দরকে অগ্রাধিকার দেওয়ার দাবি ব্যবসায়ীদের। এ বিষয়ে পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বন্দরে জটলা তৈরির অজুহাত দেখিয়ে এবার ট্রান্সশিপমেন্ট বা স্থলবন্দর থেকে ভারতীয় বিমানবন্দর পর্যন্ত পণ্য পরিবহন সুবিধা বন্ধ করেছে ভারত সরকার। এতে ভারত থেকে বিমানে পণ্য পাঠাতে নতুন সংকটে বাংলাদেশি ব্যবসায়ীরা। মূলত বাংলাদেশ থেকে সাগর পথে সব ধরনের পণ্য রফতানির অন্যতম কেন্দ্রবিন্দু চট্টগ্রাম সমুদ্র বন্দর। কিন্তু গার্মেন্টস পণ্য নির্দিষ্ট সময়ে উৎপাদন করতে না পারা সহ নানা জটিলতায় নির্ভর করতে হয় আকাশপথে। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে বিমান কার্গোর একমাত্র ভরসা ঢাকা বিমানবন্দর। তবে এখানের কার্গো সুবিধা কম থাকায় গুনতে হয় বাড়তি ভাড়া ও চার্জ। এমন অবস্থায় কম খরচে পণ্য রফতানির সুযোগ নিতে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে দিল্লি বিমানবন্দরের দ্বারস্থ হতে বাধ্য হন ব্যবসায়ীরা। চলমান পরিস্থিতি ঢাকার বাইরেও দ্রুত কার্গো সার্ভিস চালুর দাবি তাদের। চিটাগাং কাস্টমস এবং আপনার চিটাগাং এয়ারপোর্ট কাস্টমস, দুইটা কাস্টমসই কিন্তু একসাথে কাজ করতে পারে। ওকে, এই মাল এয়ার হয়ে গেছে, তাহলে আমার এখানে একই কাস্টমস পাশে আমার এটা ফ্লাই হয়ে যাচ্ছে। এয়ার ফ্রেটের এবং আমাদের এই এয়ার শিপমেন্টের যে রিকোয়ারমেন্টটা থাকে, এইটাকে একটা মানে আমাদের বিজিএমই বিকেএম এর সাথে একটা ক্যালকুলেট করা। তো এভিয়েশন কোম্পানিগুলোকে এখানে ডেফিনেটলি ইটস এ বিগ মার্কেট, তাদের জন্য বিগ মার্কেট। কিন্তু এটাকে আমাদের মানে ডেফিনেটলি আমাদের এই সেগমেন্টগুলোকে কিন্তু আমাদের এখানে কাজ করতে হবে। সিভিল এভিয়েশন বলছে কার্গো সার্ভিসের অবকাঠামো ও পরীক্ষা নিরীক্ষা শেষে আন্তর্জাতিক অনুমোদন রাতারাতি সম্ভব নয়। তবে চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো সার্ভিস চালুর জন্য আলোচনা চলছে একটি কোম্পানির সঙ্গে। চিটাগং থেকে যেন আমাদের বন্দরনগরী এবং আমাদের কমার্শিয়াল ক্যাপিটাল থেকে যেন আমরা কার্গো অপারেশন শুরু করতে হয়, সেই প্রসেসটা আমি অলরেডি শুরু করে দিয়েছি। অলরেডি আমি ইয়াং ওয়ান কোম্পানির এসেছিল, ওনাদের সাথে কথা বলেছি। ওনারা এই জিনিসটা তারা যে ইনফ্রাস্ট্রাকচার নাই সেটা তারা ইনভেস্ট করে আমাদের সাথে এই কার্গো অপারেশনে পুরোপুরি যেতে চায়। তো আমি বলেছি ঠিক আছে, আপনাদের যে প্রপোজাল আছে সেই প্রপোজাল পাঠান, সেই প্রপোজালটা আমি স্টাডি করবো, করে আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো। যদি আমরা উইন উইন সিচুয়েশন থাকে, বেটার উই উইল অলওয়েজ গো হেড ইট দ্যাট। তথ্য বলছে ভারতের দিল্লি থেকে প্রতিদিন প্রায় 50 থেকে 60 টন গার্মেন্টস পণ্য ইউরোপের বিভিন্ন দেশে রফতানি করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। 2024 সালে যার পরিমাণ ছিল প্রায় 10,000 টন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বিকল্প হিসেবে আকাশপথে পণ্য পরিবহনের খরচ কমানো ও বিমানবন্দরের কার্গো সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। পাশাপাশি রফতানি বাণিজ্যে বাধা এড়াতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার করার পরামর্শ তাদের। ইয়ানুর শিফাতের রিপোর্ট। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রফতানি করতে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে দেশটি। কারণ হিসেবে জানানো হয়েছে তাদের রফতানি বিঘ্নিত হওয়া এবং বিমানবন্দর ও অন্যান্য বন্দরে পণ্যজট কমাতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে এতে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে দাবি ভারতের। স্থলপথে কোনো সমস্যা না হলেও এই সিদ্ধান্তে ভারতের বিমানবন্দর ব্যবহার করে কোনো পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ, এমনটা উল্লেখ করে সাময়িক এই সংকটও সহজেই সমাধান করা সম্ভব বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। ট্রান্সশিপমেন্ট তো রাস্তার যেতে যাচ্ছে, সেখানে তো আমাদের কোনো সংকট তৈরি হয়নি।
শুধু এটা এয়ারপোর্ট রিলেটেড একটা সংকট। 40 থেকে 50,000 টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব ইনশাআল্লাহ। ব্যবসায়ীরাও একমত। তবে দেশের বিমানবন্দর দিয়ে আকাশপথে পণ্য পরিবহন সুবিধা বাড়ানোর সঙ্গে খরচ কমানোর উদ্যোগ নিতে হবে সরকারকে। কেন আমাকে $5 থেকে $60 পর্যন্ত মানে পার কেজিতে দিতে হয়, এইটা একটু সরকারের খতিয়ে দেখা দরকার এবং বিদেশি এয়ারলাইন্সগুলি বসা দরকার। বিমান বাংলাদেশ এই ক্ষেত্রে কেন চুপচাপ বসে আছে সেটা একটু দেখা দরকার। বিদেশি এয়ারলাইন্সগুলির এই মনোপলি ব্যবসাটা বন্ধ করতে হবে। রফতানি বাণিজ্য সম্প্রসারণের পথে ভারতের কোনো সিদ্ধান্ত যেন বাধা তৈরি করতে না পারে, সেজন্য দেশটির সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনা জোরদারের আহ্বান জানান অর্থনীতিবিদরা। বাংলাদেশের ভারতে নিযুক্ত হাইকমিশনার, তার এখন প্রধান দায়িত্ব হচ্ছে এটা আলাপ আলোচনা করে এই অচল অবস্থা অবসানের উদ্যোগ গ্রহণ করা। আমরা একটা ভালো অবস্থানে থেকে যাতে সমানভাবে আসলে এটা গেইন করতে পারি, তো সেইভাবে আসলে আমাদেরকে যেতে হবে। ভারতের নতুন সিদ্ধান্ত আঞ্চলিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে উল্লেখ করে রফতানি বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়েছেন তারা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সব জল্পনা কল্পনার অবসান শেষে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ। 22 এপ্রিল ঢাকা জাপানি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরের পরই শুরু হবে 6,200 কোটি টাকা ব্যয়ে দুটি জেটির সমন্বয়ে একটি টার্মিনাল নির্মাণ। নানানমুখী জটিলতায় বারবার পিছিয়েছে 24,000 কোটি টাকার এই মেগা প্রকল্প। শাখা উচ্চপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক বছর আগে 9,000 কোটি টাকা খরচ করে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে তৈরি করা হয় 6.5 কিলোমিটার দীর্ঘ এবং 14.5 মিটার গভীরতার এই কৃত্রিম চ্যানেল। এরই মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা নিয়ে ভিড়েছে একাধিক বিশাল আকৃতির জাহাজ, কিন্তু নানামুখী জটিলতায় বারবার পিছিয়েছে পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী সময় ক্ষেপণের কারণে মাতারবাড়ি প্রকল্প খরচ 2 দফায় বেড়ে এসে দাঁড়িয়েছে 24,381 কোটি টাকায়। আর প্রথম পর্যায়ে যে টার্মিনাল নির্মাণ হচ্ছে তার খরচ ধরা হয়েছে 6,196 কোটি টাকা, যার পুরোটাই বহন করবে জাপানি সংস্থা জাইকা। এরই অংশ হিসেবে জাপানি প্রতিষ্ঠান প্যান্টা ওশান এবং থোয়া কর্পোরেশনের সঙ্গে 22 এপ্রিল চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী আগামী 4 বছরে 460 মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ আরও একটি মাল্টিপারপাস জেটি সহ টার্মিনাল নির্মাণ করা হবে। এই চুক্তিটা হবে টোটাল প্রায় 6,197 কোটি টাকা, পুরোটাই হচ্ছে জাইকার অর্থায়নে, এবং আগামী ডিসেম্বর 2029 সাল পর্যন্ত এটার চুক্তির মেয়াদ থাকবে এবং এর মধ্যেই তারা টার্মিনালটা নির্মাণ করবে। গভীর সমুদ্র বন্দরের সুবিধাকে কাজে লাগিয়ে মাতারবাড়িতে এই অঞ্চলের সবচেয়ে বড় এনার্জি হাব গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যে কারণে গভীর সমুদ্রে পাইপের মাধ্যমে তেল সরবরাহে এসপিএম এর ল্যান্ডিং স্টেশন করা হয়েছে মাতারবাড়িতে। একটা টার্মিনাল হবে 0.5 মিলিয়ন থেকে 0.7 মিলিয়ন টিউস সক্ষমতা থাকবে। মাতারবাড়িতে যেহেতু একটা এনার্জি হাব হবে, ওইটাও আমাদের অনেক সহায়ক ভূমিকা রাখবে। গত 10 বছরের বেশি সময় ধরে বেশ কটি দেশ এই গভীর সমুদ্র বন্দর নির্মাণে সহযোগিতায় আগ্রহী হলো। বাংলাদেশ শেষ পর্যন্ত জাপানকে বেছে নিয়েছে। এক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে নির্ধারিত সময় 2029 সালের আগেই টার্মিনাল নির্মাণে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। স্পেশাল টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এই বন্দরের জন্য, সেটা হচ্ছে স্টিল স্ট্রাস সিস্টেম। এটার অনেক কিছু বাইরে আগে তৈরি করা হবে এবং এইখানে এনে বসানো হবে, অতএব এই নির্মাণ কাজ খুবই দ্রুত সম্পন্ন হবে। 14.5 মিটার গভীরতার কৃত্রিম এই চ্যানেলের কারণে বিশ্বের সবচেয়ে বড় জাহাজটিও সহজে নোঙর করতে পারবে মাতারবাড়িতে। প্রতিটি জাহাজের কন্টেনার ধারণ সক্ষমতা থাকবে 8 থেকে 9,000। বড় জাহাজ আসার পরিমাণ বাড়লে কমবে আমদানি খরচ। 80,000 থেকে 1 লক্ষ টন যদি কার্গো আসে, প্রোডাক্ট কস্ট
তখন অটোমেটিকলি কমে যাবে। তত তাড়াতাড়ি সম্ভব এটাকে দ্রুত পরিচালনার মধ্যে নিয়ে আসলে দেশের মানুষ উপকৃত হবে, দেশের ট্রেডের মধ্যে এবং বড় একটা অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে বলে মনে করি। 2029 সালের মধ্যে 11 লাখ এবং 2041 সালে 26 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা থাকবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্নীতিবাজদের বিদেশে পাচার করা শত শত কোটি টাকার সম্পদ জব্দ করছে দুদক। কিছুদিন পরপরই চাঞ্চল্যকর এমন নানা সফলতার বার্তা জানান দেয় রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থাটি। যদিও তথ্য বলছে, বাস্তবে চিঠি চালাচালি ছাড়া সম্পদ জব্দের কোনো সিদ্ধান্ত আলোর মুখ দেখেনি। এ যাবৎকালে রাজনৈতিক বিবেচনায় সিঙ্গাপুর থেকে অর্থ ফেরত আনা ছাড়া আর কোনো সফলতা নেই দুদকের ঝুলিতে। বিশেষজ্ঞরা বলছেন, আদালতের আদেশকেই বিদেশের সম্পদ জব্দ বলেই চালিয়ে দেওয়া হচ্ছে। তাসলিম তৌহিদের রিপোর্ট। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ক্ষমতার প্রভাব খাটিয়ে দুর্নীতির মাধ্যমে ভিনদেশে গড়েছেন সাম্রাজ্য। গেল অক্টোবরে দুদকের আবেদনে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি বাড়িসহ স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। ৫ মাস পরে সেসব দেশে চিঠি পাঠাতে যাচ্ছে দুদক। একইভাবে বসুন্ধরা গ্রুপের সিঙ্গাপুর, যুক্তরাজ্য সহ ৮ দেশের ১৯ কোম্পানিতে বিনিয়োগ থাকা ১৩০ কোটি টাকা জব্দের আদেশ পেয়ে সম্প্রতি সেসব দেশে তথ্য পেতে চিঠি দিয়েছে দুদক। নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার, বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান সহ পট পরিবর্তনের পর বিদেশে ১৬৫ কোটি টাকার বেশি সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত, যেগুলোকে বিদেশে সম্পদ জব্দের সফলতা হিসেবে জানান দিচ্ছে সংস্থাটি। বাস্তবতা বলছে, চিঠি পাঠানোর মধ্যে সীমাবদ্ধ এসব তোড়জোড়। বিষয়টি স্বীকার করে দুদক মহাপরিচালকের দাবি, বিদেশে সম্পদ জব্দের বিষয়টি সময় সাপেক্ষ। যেগুলি বিদেশে রয়েছে সেগুলি একটু প্রক্রিয়া আছে, সেই কার্যক্রমগুলো আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধান দল এই কাজগুলো করছেন, সেটাও দেখবেন। এই প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ, বাট এই কার্যক্রমগুলো চলমান আছে। দুদকের ইতিহাস জানান দিচ্ছে, এ যাবৎকালে রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ সরকারের সময় সিঙ্গাপুর থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত এনেছিল। এর বাইরে সম্পদ জব্দ কিংবা দেশে ফেরত আনার তেমন কোনো নজির নেই। সম্পদ জব্দের আদেশ বাস্তবায়নে সক্রিয় হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সম্পদ আছে বিদেশে, এখন এইটাকেই বলে দেওয়া হচ্ছে যে বিদেশের সম্পদ ক্রোক করা হয়েছে, ফ্রিজ করা হয়েছে। আদতে এটা কিন্তু ফ্রিজ হচ্ছে না, এখানে শুধুমাত্র ফ্রিজ অথবা আপনার যেটি বলছেন যে ক্রোক, সেইটার একটা অর্ডার হচ্ছে। বিদেশে পাচার হওয়া অনেক দেশ থেকে কোনো ধরনের সহযোগিতাও পাচ্ছে না দুদক। বিভিন্ন দেশে ৭১টি চিঠি পাঠিয়ে সাড়া পেয়েছে মাত্র ২৭টির। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া শুল্ক যুদ্ধে কিভাবে জয়ী হবে বাংলাদেশ তা জানতে চান বিদেশি বিনিয়োগকারীরা। একই সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতা, দীর্ঘমেয়াদী নীতির অভাব ও দুর্নীতি দূর করার তাগিদ দিয়েছেন তারা। তবে সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগ পাওয়ার পথ সুগম হয়েছে বলে জানিয়েছে আয়োজক সংস্থা বিডা। আর সম্মেলনে অংশ নিয়ে রাজনৈতিক দলগুলো জানিয়েছে, বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্যে পরিণত করতে কাজ করবেন তারা। ৭ থেকে ১০ এপ্রিল শত শত বিনিয়োগকারীর পদচারণায় মুখর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল। নতুন করে বাংলাদেশের বিভিন্ন খাতে বড় বিনিয়োগে আগ্রহ সবার। আমাদের যারা ইনভেস্টর আসছেন তারা নিজেরা স্বচক্ষে দেখলেন। It's good timing for Chinese investor come to Bangladesh. তবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া শুল্কযুদ্ধ মোকাবিলায় বাংলাদেশের কৌশল জানতে চান বিদেশি বিনিয়োগকারীরা। নতুন ট্যারিফ এনভায়রনমেন্ট বলেন বা এই নতুন ট্রেড এনভায়রনমেন্টে অনেক চেঞ্জ হয়, তো আসলে শুধু আমরা না, প্রতিটি দেশ, প্রতিটি বিজনেসই আসলে এই জিনিসটাতে আরেকটু কিভাবে ফ্লেক্সিবল থাকতে পারে, আর এটা নিয়ে আসলে আমার মনে দুই পক্ষ থেকেই কাজ করা রয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে জানানো হয়, মোটা দাগে আমলাতান্ত্রিক জটিলতা, দীর্ঘমেয়াদী নীতির অভাব ও দুর্নীতি দূর করার তাগিদ দিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। আগামী ১.৫ থেকে ২ বছরের মধ্যে নতুন বিনিয়োগ পাওয়ার আশা আয়োজক সংস্থা বিডার। চেষ্টা করব ওদের সাথে
কন্টিনিউয়াস কমিউনিকেশনটা রাখতে, যাতে করে 18 থেকে 24 মাস, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে একটি প্রপার ইনভেস্টমেন্ট আসলে এরকম একটা টাইম লাগে শুরু থেকে শেষ পর্যন্ত। তো এইরকম 18 থেকে 24 মাসের একটা রোডম্যাপ আমরা বানিয়ে ফেলবো। সম্মেলনে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় শেষে দেশ থেকে দুর্নীতি দূর করার উপর জোর দিল রাজনৈতিক দল এনসিপি ও জামায়াতে ইসলামী। একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে, এটা আমরা বুঝাতে, বিদেশি ইনভেস্টরদেরকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি। বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল, সেই ভঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন পলিটিক্যাল কমিটমেন্ট তারা চেয়েছে। আমরা সেই জায়গা থেকে, পার্টিগত জায়গা থেকে তাদের সেই পলিটিক্যাল কমিটমেন্টটা নিশ্চিত করেছি। এদিকে বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থনীতির স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেয় বিএনপি। যেই সব জায়গায় আমাদের ঐক্যমত থাকা উচিত, যে সব জায়গায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত, তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে বাংলাদেশের বিনিয়োগ। এ সময় হাসিনা সরকার নানা উপায়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। অর্থনীতির সামনের দিকে MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে নীতি বহির্ভূতভাবে পূর্বাচলে প্লট নেওয়ার অভিযোগে দুদকের মামলায় শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অভিযুক্ত করা হয়েছে সাবেক গণপূর্ত মন্ত্রী সহ মন্ত্রণালয় ও রাজুকের কর্মকর্তাদেরও। পরিচয়ে প্রধানমন্ত্রীর মেয়ে, সেই ক্ষমতা বলে নিয়মের তোয়াক্কা না করে ভোগ দখল করেন রাজুকের 2টি প্লট। এরপরও মাকে ব্যবহার করে কোনো আবেদন ছাড়াই সরাসরি প্লটের মালিক হন পূর্বাচল নতুন শহরের কূটনৈতিক জোনে। সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের করা মামলায় উঠে এসেছে এসব তথ্য। দুদকের অভিযোগ, ইতিমধ্যে রাজুকের প্লটের মালিক হওয়া সত্ত্বেও শেখ হাসিনার নির্দেশে পূর্বাচলের 10 কাঠার একটি প্লট বরাদ্দ দেয়া হয় পুতুলের নামে। বৃহস্পতিবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিনিয়র বিশেষ জজ আদালত, যেখানে রয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের কর্মকর্তাদের নাম। সাইমা ওয়াজেদ পুতুলের নামে অলরেডি ধানমন্ডি সুদা সদন, সেখানে তাই সে অংশীদার, এবং গুলশানের একটি প্লট তার নামে সেখানে বরাদ্দ করা আছে রাজুকের। তো সেই হিসাবে অলরেডি সে রাজুকের সম্পত্তি তার নামে আছে। পরবর্তীতে এখন পূর্বাচলে যে আবাসিক প্রকল্প এলাকা, সেখানে তার নামে যে 10 কাঠা সম্পত্তি বরাদ্দ দেওয়া হলো, সেটা সম্পূর্ণ রাজুকের আইন এবং নিয়ম বহির্ভূত। দুদকের আইনজীবী জানান, চলতি বছরের জানুয়ারিতে মামলাটি করে দুদক। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে তদন্ত প্রতিবেদন জমা দিলেও আদালতে আত্মসমর্পণ বা জামিনের চেষ্টা করেননি অভিযুক্তরা। তাই বিচারিক নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্রধানমন্ত্রীর পদকে ব্যবহার করে এই রাজুকের যে সমস্ত কর্মকর্তা আছে তাদেরকে প্রভাবিত করে, এবং তারাও তাকে প্রভাবিত হয়ে সেইগুলা তাদেরকে সহায়তা করেছে, তাদেরকে আসামি করে আজকে শুনানি হয়েছে। এবং সেই যেহেতু কোনো আসামি আত্মসমর্পণ করেননি বা জামিন নেননি, সেই জন্য প্রত্যেক আসামির বিরুদ্ধেই ওয়ারেন্ট জারি হয়েছে। আগামী 4 মের মধ্যে আসামি গ্রেফতার বা আত্মসমর্পণ না করলে বিচারের জন্য মামলাটি প্রস্তুত করা হবে বলে জানান দুদকের আইনজীবী। 4-5 তারিখের মধ্যে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে প্রসিকিউশন। গণহত্যা জড়িত টপ কমান্ডার ও মাঠ পর্যায়ে সরাসরি জড়িতদের বিচারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। দক্ষ তদন্ত কর্মকর্তার অভাব, তথ্য ফাঁস, আলামত নষ্ট, বিচার বিতর্কিত করতে লবিস্ট নিয়োগ সহ নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তাজুল ইসলাম। জুলাই আগস্ট গণহত্যার বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, এমন সমালোচনার মধ্যেই কতটুকু এগোলো তদন্ত ও বিচার কাজ তা জানাতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের আয়োজন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, স্বল্প সংখ্যক জনবল নিয়ে 56,000 বর্গমাইল জুড়ে হওয়া হত্যাযজ্ঞের বিচারের যাত্রা শুরু হয়। 8 মাসে এখন পর্যন্ত 339টি অভিযোগ জমা পড়েছে। আনুষ্ঠানিকভাবে মামলা হয়েছে 22টি। এসব মামলার তদন্তে 1000-এরও বেশি ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। জবানবন্দি নেওয়া হয়েছে 1000-এর অধিক ব্যক্তির। তদন্তের ক্ষেত্রে নানা অসহযোগিতার বিষয়টিও তুলে ধরে প্রসিকিউশন। দক্ষ তদন্ত কর্মকর্তার অভাব, তথ্য ফাঁস, আলামত নষ্ট, বিচার বাধাগ্রস্ত করতে লবিস্ট নিয়োগের বিষয়টিও উঠে আসে। বিগত ফ্যাসিস্ট সরকারের পলাতক সুবিধাভোগীরা বিপুল অর্থ বিনিয়োগ করে ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা চলমান রয়েছে এবং করে আসছে।
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে উল্লেখ করে প্রসিকিউশন জানায় 4টি মামলার তদন্ত শেষ। এছাড়া পলাতকদের ধরতে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ আরও 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। গণহারে নয়, শুধু শীর্ষ কমান্ডার ও মাঠ পর্যায়ে গণহত্যায় জড়িতদের বিচার হবে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, বিচার হবে দিনের আলোর মতো পরিষ্কার, যাতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন না ওঠে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলা বর্ষবরণের শোভাযাত্রা হলেও নিরাপত্তার শঙ্কায় এবছর বরিশাল শহরে বৈশাখী মেলার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন নগর পুলিশ কমিশনার। তবে মেলা আয়োজনে সব ধরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে উদীচী। আর সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসনও বৈশাখী মেলা করার কথা জানিয়েছে। অন্যদিকে পহেলা বৈশাখকে সামনে রেখে বরিশালের বাজারে ইলিশের দাম আকাশচুম্বী। বিস্তারিত অপূর্ব রিপোর্টে ছবি তুলেছেন সুজয় দাস। বরিশালে মঙ্গল শোভাযাত্রা বের হবে, চারুকলার উদ্যোগে চলছে তার প্রস্তুতি। হাতি, ঘোড়া, মুখোশ করা হলেও সংখ্যায় কম জানিয়েছেন আয়োজকরা। সারা বৈশ্বিক যে পরিস্থিতি সেই আকারে হয়তো আগের মতো ভাবে করা সম্ভব হবে না, তো আমাদের প্রস্তুতি মোটামুটি আমরা এগিয়ে রাখছি এবং কাজও মোটামুটি সেভাবেই চলছে। শহরের বিম স্কুল মাঠে উদীচী বৈশাখী মেলা করবে বলে জানিয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশ আছে জানিয়ে বৈশাখী মেলার কথা জানিয়েছেন জেলা প্রশাসক, কিন্তু নিরাপত্তার শঙ্কার কথা উল্লেখ করে মহানগরে বৈশাখী মেলার অনুমতি দেয়া হবে না বলছেন নগর পুলিশ প্রধান। এসএসসি পরীক্ষা পড়েছে 15 তারিখ, সে কারণে আমরা আগের দুদিন অর্থাৎ 30শে চৈত্র এবং পহেলা বৈশাখ এই দুদিন আমরা মেলা করার জন্য প্রস্তুতি নিয়েছি। বিম স্কুলের মাঠের অনুমতি পেয়েছি। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত দিয়েছে তার বাড়িতে আমরা যেতে পারি, সরকারি সিদ্ধান্ত আমরা সেটা মেলা করবো এবং আমরা যে আইনশৃঙ্খলা যে পরিস্থিতির বিষয়টা আমরা তাদেরকে সে তথ্য নিয়ে আমরা কাজটা করবো। নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের আছে, মানে গোটা আমরা এটা শুধু কোনো পয়েন্ট বেসিস না, গোটা শহরটা বেসিসই আমরা নিরাপত্তার জন্য ব্যবস্থা করছি। বৈশাখী মেলা আমি এখন পারমিশন দিব না, এটা হবে না। এদিকে বরিশালের সবচেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের বিক্রেতারা বলছেন, পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের চাহিদা বেড়েছে, কিন্তু সরবরাহ কম, তাই দামও বেশি। ক্রেতাদের অভিযোগ, পালা পর্বণে বাজার যায় সিন্ডিকেটদের দখলে। মানুষের মাছের চাহিদা বেশি কিন্তু মাছের আমদানি খুবই কম, যে কারণে অনেক ক্রেতারা মাছ ঘুরিয়ে যায় কিন্তু মাছ কিনতে পারতেছে না। ইলিশ মাছের দাম এত বেশি যে সেটা তো কিনতে পারিই নেই, অন্যান্য মাছ কিন্তু এখন হিমশিম খাওয়া লাগবে। সুযোগ সন্ধানীরা সুযোগ নিচ্ছে। বরিশালে বর্তমানে 1 কেজি ওজনের ইলিশ প্রতি কেজি 3300 টাকা, 1.5 কেজির মাছ 4000 টাকা এবং কেজির নিচে 800 থেকে 900 গ্রামের ইলিশ 2700 টাকা দরে বিক্রি হচ্ছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনে উন্নতকরণ প্রকল্পের আওতায় নরসিংদীর 10 কিলোমিটার অংশে নির্মাণ হচ্ছে বাইপাস। তবে দেশের সবচেয়ে বড় বাজার শেখেরচর বাবুরহাটকে পাশ কাটিয়ে বাইপাস নির্মাণ করায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা। বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই এমন নকশা করার অভিযোগ তাদের। তবে বাজারের সামনের সড়কটি প্রশস্ত করার আশ্বাস জেলা প্রশাসনের। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। 2021 সালে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়। এর মধ্যে সিলেটমুখী নরসিংদী অংশে রয়েছে 52 কিলোমিটার এলাকা। এই অংশে শেখেরচর বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে জেলার প্রবেশ মুখ শিমুলতলা থেকে বাঘহাটা পর্যন্ত 7.02 কিলোমিটার সড়ক বর্তমান মহাসড়ক থেকে বিচ্ছিন্ন করে 2.08 কিলোমিটার সড়ক কমিয়ে বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে। তৈরি পোশাকে দেশের সবচেয়ে বড় বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট পাইকারি বাজার। এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলছেন, নতুন প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন এই এলাকার ব্যবসায়ীরা। এমনকি একটি সুবিধাভোগী গোষ্ঠীকে সুবিধা দিতেই এমন নকশা করারও অভিযোগ তাদের। মাধবদী বাবুরহাটকে পাশ কাটিয়ে যদি বাইপাস করা হয় তাহলে এই বাজার বিনষ্ট হয়ে যাবে। হাজার হাজার মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হব। ক্ষতি এমন না, কত বসায় দিব। তারা মারাত্মক অসুবিধার সম্মুখীন হবে। তারা ওই দিক দিয়ে সোজা চলে যাবে গাড়ি, আমাদের এইখানে পার্কিং এর সুবিধা থাকবে না। 2 কিলোমিটার রাস্তা সাশ্রয়ের জন্য এই হাজার হাজার কোটি টাকা তারা লস করে, সরকারের লস করে এই বাইপাসটা করছে। অর্থনীতি বিরুদ্ধে যারা চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমরা এই আন্দোলনটা করতেছি। কাপড়ের বাজার যদি ধ্বংস হয়ে যায় মাধবদী শেখেরচরে,
তাইলে শুধু আমাদের ঐতিহ্য না, আমার মনে হয় দেশটার ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। সড়ক বিভাগ বলছে যানজট এড়িয়ে ঢাকা থেকে সিলেটে কম সময়ে যাতায়াতের জন্যই করা হয়েছে এ প্রকল্প। পাশাপাশি সড়কের বাঁকগুলো ঠিক করতে নির্মাণ করা হচ্ছে বাইপাস। ঝুঁকিপূর্ণ বাঁকসমূহ আছে, সেটা সরলীকরণ হলে সড়ক নিরাপত্তা জোরদার হবে এবং দুর্ঘটনা ঘটার ঝুঁকি অনেকাংশে কমে যাবে। শেখেরচর বাবুরহাট পাইকারি বাজারের ব্যবসার জন্য সড়কটি শীঘ্রই প্রশস্ত করার আশ্বাস জেলা প্রশাসনের। 2 লেন থেকে যদি 4 লেন করা হয় তাহলে এখান দিয়েও যাতে যানবাহনগুলো স্মুথলি রান করতে পারে, সেটাও ব্যবসায়ীরা আসতে পারবে, স্বচ্ছন্দ বোধ করবে, সেই ব্যাপারে আমরা পজিটিভ। ঢাকা সিলেট মহাসড়কের 210 কিলোমিটার অংশ 6 লেনে উন্নীতকরণের কাজে ব্যয় ধরা হয়েছে 16,000 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। আইনে নিষিদ্ধ হলেও মাদারীপুর শহরে অবাধে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণ হচ্ছে। এতে গোসল, গৃহস্থালী সহ নানা কাজে ব্যবহারের জন্য পানির উৎস ধ্বংস হচ্ছে। অগ্নিকাণ্ড হলে পানি সংকটে ভুগছে ফায়ার সার্ভিস, বাড়ছে ক্ষয়ক্ষতিও। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন কঠোর ব্যবস্থা না নেয় থামছেই না পুকুর ভরাট। যদিও পৌর কর্তৃপক্ষ বলছে আগামীতে আর কেউ পুকুর বা জলাশয় ভরাট করতে না পারে সে ব্যাপারে তৎপর তারা। শাহাদাত আকনের ক্যামেরায় সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। 1875 সালে 14.5 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর পৌরসভা। 2 যুগ আগেও পৌরসভার বিভিন্ন এলাকায় শতাধিক পুকুর ও ডোবা ছিল। বর্তমানে তা অর্ধেকে নেমে এসেছে। এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতার দাপটে জলাশয় ভরাট করছে এক শ্রেণীর প্রভাবশালী। পরে সেখানে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন, মার্কেট আর কারখানা। ফলে অগ্নিকাণ্ডে পানির উৎস কমে যাওয়ায় বাড়ছে ক্ষয়ক্ষতি। ক্ষুব্ধ বাসিন্দারাও। বেশিরভাগ পুকুরে ভরাট হয়ে গেছে, এজন্য পরিবেশের ভারসাম্য সমস্যা হচ্ছে এবং শহরের কোথাও যদি আগুন লাগে তাহলে পানির ব্যবস্থা হয় না। বড় বড় পুষ্করিণীগুলো ভরাট করে এখন বিল্ডিং বালাখানা করতেছে, বড় বড় দোকানগুলো করতেছে। পুকুরগুলি জায়গাগুলি আছে ভরাট হয়ে গেছে, এটি পুনঃ খনন করে পানির সুব্যবস্থা করা হোক। আমরা আশা করি পুকুর শীঘ্রই পরিষ্কার হবে, আমাদের দোকানপাটে উন্নয়ন হবে। আরও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন 2000-এ বলা হয়েছে সরকারি কিংবা ব্যক্তি মালিকানা কোনো পুকুর বা জলাশয় ভরাট করা যাবে না। এই আইন অমান্য করলে 5 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক ভরাট করা হচ্ছে পুকুর ও ডোবা। এতে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে ঝুঁকি। আমরা যদি পুকুর বা খাল ভরাট করে ভবন নির্মাণ করি, ভূমিকম্পের দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ এবং এতে প্রাকৃতিক বিপর্যয় দেখা দেবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে পৌর কর্তৃপক্ষ বলছে, পানির উৎস বাড়াতে সংরক্ষণ করা হবে পুকুর ও জলাশয়। কোথায় কোথায় পুকুর আছে এই পুকুরগুলো আমরা শনাক্ত করে যদি ব্যক্তি মালিকানাধীন হয় তো তাকে উদ্বুদ্ধ করে পুকুরটা যেন সংরক্ষণ করে সে ব্যবস্থা আমরা নিচ্ছি এবং এটা অব্যাহত থাকবে। 1991 সালে প্রথম শ্রেণীতে মর্যাদা পাওয়া মাদারীপুর পৌরসভার 9টি ওয়ার্ডের 34টি মৌজায় 2.25 লাখ মানুষের বসবাস। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। কিশোরগঞ্জে গুচ্ছ গ্রামের বসবাসের অযোগ্য টিন শেড ঘরে জীবনের ঝুঁকি নিয়ে থাকছেন দরিদ্র মানুষ। নষ্ট হয়ে গেছে জরাজীর্ণ টিনের চাল। ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। এসব টিনশেড ঘর মেরামতে নেই প্রশাসনের কোনো উদ্যোগ। নূর মোহাম্মদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 35 বছরে জরাজীর্ণ টিনশেড ঘর, নষ্ট হয়ে গেছে চাল ও বেড়া, নেই পানীয় জল ও স্যানিটেশন ব্যবস্থা। চালের বড় বড় ফুটো দিয়ে সূর্যের আলো পড়ছে ঘরের ভেতর। বৃষ্টি হলে বিড়ম্বনায় শেষ থাকে না বাসিন্দাদের। কিশোরগঞ্জের করিমগঞ্জের সুবন্দী আশ্রয়ণ প্রকল্পের এমন বেহাল দশা। বছরের পর বছর সংস্কার না করায় অনেক ঘরের চাল ও বেড়া খসে পড়ে গেছে। সামান্য বৃষ্টিতে পানিতে সয়লাব হয়ে যায় মেঝে, নেই খাবার পানীয়। প্রকল্পের 12টি টিউবওয়েলের সবগুলোই অকেজো, শুকিয়ে গেছে একমাত্র পুকুরটির পানীয়। নষ্ট হয়ে আছে সব কয়টি টয়লেট, অথচ ব্যবহার অনুপযোগী 9টি শেডে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন 75টি পরিবার। এক একটি কক্ষে গাদাগাদি করে থাকেন 5 থেকে 10 জন। বছরের পর বছর এমন মানবেতর জীবনযাপন করলেও যেন দেখার কেউ নেই। এমন একটা ঘর দিছে আমাদের, বৃষ্টি আসলে ঘর পুরো বন্যায় দিয়ে যায়, মাটিতে পাড়া দেওয়া যায় না, টয়লেটও যাইতে পারি না, অবস্থা দরজা নাই। সরকারে আমরা দয়া করিয়া এই ঘরটিরে
একটু মেরামত করে দেয়, আমরা যারা গরিব গাঙ্গাল আছি সুন্দর করে আমরা থাকতে পারি। একই অবস্থা জেলার বিভিন্ন উপজেলার আশ্রয়ণ প্রকল্পগুলোর। স্থানীয় জনপ্রতিনিধিরা পুরাতন টিনশেড আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো মেরামতের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো কাজ হচ্ছে না। পানি দিন আস্তে আস্তে থাকতে হবে না, যত দ্রুত জরুরিভাবে এটা সংস্কার করে দেওয়ার জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। জেলায় 3 পর্যায়ে প্রায় 3000 পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে 2010 সালে গুচ্ছ গ্রাম নামে পরিচিত টিনশেড ঘর দেওয়া হয় 616টি পরিবারকে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। মুন্সিগঞ্জের হাসপাতালগুলোতে দেখা দিয়েছে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকট। কুকুর, বিড়াল, শিয়াল সহ বিভিন্ন পশুর কামড়ে আহত ব্যক্তিরা ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে। বাইরে থেকে চড়া দামে প্রতিষেধক কিনতে বাধ্য হচ্ছেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জলাতঙ্কের প্রতিষেধকের সরবরাহ নেই, তাই শত শত রোগী ফিরে যাচ্ছেন। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পারভেজ ফকির মুন্সিগঞ্জ শহরের কাপড়ের দোকানের সেলসম্যান। রমজান শুরুর 2 দিন আগে দোকানে যাওয়ার পথে পেছন থেকে আকস্মিক পাগলা কুকুরে কামড়ায়। প্রথমে সরকারি হাসপাতালে ও পরে শহরের ফার্মেসিগুলো ঘুরেও ভ্যাকসিন না পেয়ে সন্ধ্যায় ছুটে যান রাজধানীর মহাখালীর সংক্রামক হাসপাতালে। সেখানে 3 দফায় 2 হাতে 6 ডোজ ভ্যাকসিন নেন। এর আগে দোকানটির আরেক কর্মচারী নজরুল ইসলাম আক্রান্ত হন। দোকানের সামনে অন্তত 15 জনকে কামড়ায় পাগলা কুকুর। এদিনও সরকারি হাসপাতালটিতে ভ্যাকসিন পাননি। ফার্মেসি থেকে 900 টাকায় কেনা ভ্যাকসিন নিতে বাধ্য হন। মানিকপুর সদর হসপিটালে গেলাম, ওখানে আমার দিচ্ছে বিসি ভ্যাকসিন আর আইজিটা সাপ্লাই নাই গা, ওই নারায়ণগঞ্জে নাই গা, ঢাকা মেডিকেলে নাই গা, তারপরে গেছিল মোয়াখালী। তো মোয়াখালী যাওয়ার পরে মোয়াখালী পাইছি। বাইরের থেকে আমি 950 টাকা কিনছি, হাসপাতালে গেছিলাম, পর হাসপাতালে নাই। তারপরে আর বাইরে আমার ছোট বাইরে কেমন কিছু বাইরেও পাইলাম না, পরে তারপর ঢাকা মেডিকেল যাইতে হয়েছে। জেলা শহর ও উপজেলা সদর সহ হাটবাজারগুলোতে বেওয়ারিশ কুকুরের ছড়াছড়ি। তাই পারভেজ ও নজরুলদের মতো নানা বয়সী মানুষ প্রায়ই পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছেন, কিন্তু ভ্যাকসিনের অভাবে ভোগান্তি পোহাচ্ছেন ভুক্তভোগীরা। এত বড় হসপিটালে যদি এই ভ্যাকসিনের ওষুধটা না থাকে, জিনিসটা খুবই দুঃখজনক। ভ্যাকসিনের অভাব কেন থাকবে? এত বড় হসপিটাল থাকা সত্ত্বেও এই মানুষগুলো এখান থেকে এসে ফেরত যাচ্ছে ঢাকাতে, একটা ভ্যাকসিন আপনারা দিতে পারছেন না, তাহলে হসপিটাল রেখে লাভ কি? পাগলা কুকুরের কামড়ের যে রোগীগুলো আসে তাদেরকে আমরা প্রথমে সুন্দর করে সাবান দিয়ে ধোয়ার পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ঢাকা মেডিকেল বা মহাখালী যে ইনফেকশাস ডিজিজ হসপিটাল আছে ওখানে পাঠিয়ে দিই। সরকারিভাবে জেলায় শুধুমাত্র মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়। তাই জেলার 6 উপজেলা থেকে এই হাসপাতালে ভ্যাকসিনের জন্য ভিড় করেন রোগীরা। তত্ত্বাবধায়ক বলছেন চাহিদা পাঠিয়েও পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন। 1 থেকে 150 জনের মতো লোক আসে, এখন 2 মাস ধরে এখানে ভ্যাকসিন সাপ্লাই নাই। সম্প্রতি এই টিকা শেষ হয়ে গেছে, কারণ অনেক রোগী আসছে। আমরা এটার জন্য চাহিদাপত্র পাঠিয়েছি এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে ওখানে একটু শর্টেজ আছে, ওখানে আমরা যোগাযোগ করেছি। আমরা যখন এটা সাপ্লাই আসবে তখন থেকে আবার আমরা নিয়মিত টিকা দিতে পারবো। 2 মাসেরও বেশি সময় ধরে জেনারেল হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন নেই বলে দাবি কর্তৃপক্ষের। প্রতিদিন গড়ে 1 থেকে 150 মানুষ আসেন জলাতঙ্কের ভ্যাকসিন নিতে, কিন্তু ভ্যাকসিন না থাকবার কারণে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন তারা। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মাঠ থেকে পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফরিদপুরের চাষিরা, কিন্তু তাদের চোখে মুখে মলিন হাসি। কারণ উৎপাদন ব্যয়ের তুলনায় ফসলটির বাজার দর বেশ কম। তবে কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে 2,500 কোটি টাকার পেঁয়াজের বাণিজ্যের আশা করা হচ্ছে। এজন্য চাষিদের পেঁয়াজ সংরক্ষণ করে কিছুদিন পরে বিক্রি করতে পরামর্শ দেওয়া হচ্ছে। শিকদার সজলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কেউ মাটি খুঁড়ে তুলছেন পেঁয়াজ, কেউ বস্তা রাখছেন। ফরিদপুরে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন পেঁয়াজের সমারোহ। মাঠের পর মাঠ শুধুই ফসলটির আবাদ। কিন্তু কৃষকের চোখে মুখে মলিন হাসি, কারণ উৎপাদন ব্যয়ের তুলনায় ফসলটির বাজার দর কম। বর্তমানে বাজারগুলোতে পাইকারি পেঁয়াজের দাম মন প্রতি 1,100 থেকে 1,300 টাকা পর্যন্ত। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে কম, পাশাপাশি দাম কম পাওয়ায় লোকসানের শঙ্কা রয়েছেন চাষিরা। গত বছর তো সিজনে 1 মন পেঁয়াজ বেশি ধরেন 2700, 2600, 2500, এবার ধরেন সর্বোচ্চ 1000, 1100 বাজার। কীটনাশকের দাম বেশি, সেই কারণে ফলনে কম। আমাদের সব মিলাই আর কি
এবার লস। পেঁয়াজের দামটা যেন আশানুরূপ থাকে বা কৃষকের ন্যায্য মূল্য পায়, এদিক জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গত বছর পেঁয়াজের ভালো দর পাওয়ায় এবার চাষিরা লক্ষ্যমাত্রার চেয়ে আরও 5,000 হেক্টর বেশি জমিতে আবাদ করেছেন। এবছর উৎপাদন হয়েছে 5,43,000 মেট্রিক টন পেঁয়াজ, যার বাজার মূল্য 2,500 কোটি টাকা। এবছর যেহেতু শীতের প্রভাব একটু কম ছিল এবং মৌসুমের শেষের দিকে বৃষ্টিপাত একেবারেই হয় নাই, যার ফলে পেঁয়াজের উৎপাদন সামান্য কিছু কম হইলেও কিন্তু আমাদের যেহেতু এরিয়া বেশি, আমরা আশা করছি যে আমাদের টোটাল যে উৎপাদন, এই উৎপাদন আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি হবে। চলতি মৌসুমে জেলায় 40,913 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়। সময় সংবাদ, ফরিদপুর। ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বালুদস্যুরা প্রতিদিন মেঘনা থেকে বালু উত্তোলন করে শহর রক্ষা বাঁধটি হুমকির মুখে ফেলে দিয়েছে। বালু উত্তোলনের বন্ধে তদন্ত কমিশন গঠন করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার দাবি জানান তারা। ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। অবৈধ বালু উত্তোলনের সাথে বিএনপির কেউ যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ। পরে জেলা প্রশাসকের স্মারকলিপি জমা দেন তারা। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে পানির দরে বিক্রি হচ্ছে আলু। হিমাগারে জায়গা না পেয়ে আলু নিয়ে বিপাকে কৃষক। বিস্তারিত জানাতে আলুর হাট থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসিরুদ্দিনুজ্জ্বল। যাচ্ছি তার কাছে। মুন্সিগঞ্জের আলু এখন কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এখানে যে জমিতে আলু বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকা কেজি দরে, আর বাজারে পাইকারি বিক্রি হচ্ছে 17 টাকা 50 পয়সা কেজিতে। কিন্তু কৃষক বলছেন যে তাদের উৎপাদন খরচ পড়েছে অন্তত 18 থেকে 20 টাকা। তো এই আলু নিয়ে এখন তারা যে হাসি, যে এত বাম্পার আলুর ফলন হয়েছে, যেটি তাদের মুখে হাসি ফুটবার কথা, সেখানে কিন্তু তাদের হতাশা কাজ করছে। এবং জেলায় যে 34,758 হেক্টর জমিতে 10,82,000 মেট্রিক টনেরও বেশি আলু আবাদ হয়েছে, সেই আলু সংরক্ষণ করা কিন্তু এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ এখানকার যে 58টি হিমাগার রয়েছে, সেই হিমাগারগুলোর ধারণ ক্ষমতা 5,40,000 মেট্রিক টন। এর মধ্যে আবার উত্তরাঞ্চলের বেশ কিছু আলু এই হিমাগারগুলো দখল করেছে। সেক্ষেত্রে কিন্তু কৃষক এখন যে অতিরিক্ত হিমাগারের ভাড়া 280 টাকা 50 কেজির বস্তা, সেই দরেও রাখতে পারছেন না। এবং এখানে যে আলুর বস্তা আলু যে ট্রলারে করে বা ট্রাকে করে হিমাগারগুলোর সামনে ভিড় করছে, কিন্তু হিমাগারগুলোতে কিন্তু নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে যে তাদের জায়গা নেই। এবং এইখানেও কিন্তু আলু সংরক্ষণ একটা সিন্ডিকেটের অভিযোগ রয়েছে, যে যারা আলু মজুতদার তারা কিন্তু কোটা সংরক্ষণ করে তারা আগাম আলুর কোটা কিনে নিয়েছেন। সে কারণে কিন্তু প্রান্তিক কৃষক তারা কিন্তু রাখতে পারছেন না। তো এদিকে কৃষি বিভাগ বলছে যে এই আলু যে এখন তারা সস্তায় বিক্রি না করে অন্তত হিমায়িত যে আলুর ঘর আছে সেখানে যদি স্থানীয়ভাবে সংরক্ষণ করলে অন্তত 4 থেকে 5 মাস যে তারা আলুটা রাখতে পারবে, এবং তখন কিন্তু তাদের এই আলু বিক্রি করতে অনেকটা দর পাবেন। কিন্তু এখন কৃষক যারা রয়েছেন, প্রান্তিক কৃষক, তারা বলছেন যে এই ঘর করবার মতো যে পুঁজি বা সময়, সেটি তাদের অভাব। এবং এখানে যে অনেক প্রান্তিক কৃষক যারা ধার দেনা করে এই আলু চাষ করেন, সেই কৃষকের কিন্তু এখন নাভিশ্বাস অবস্থা। তো আলু উৎপাদনের যেই গুরুত্বপূর্ণ একটি জেলা, সেই জেলাটিতে কিন্তু এখন যে আলুভিত্তিক অর্থনীতি, সেটি কিন্তু একরকম চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। এবং এখানকার যে আলু ভিত্তিক এই অর্থনীতিকে চাঙ্গা রাখবার জন্য কিন্তু আলু বিদেশে রপ্তানি করা বা আলুর বহুমুখী ব্যবহারের প্রতি দাবি জানিয়েছেন। তো এই ছিল মুন্সিগঞ্জে আলুর সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের আলুর হাটে। ভোর থেকে জমে উঠেছে মানিকগঞ্জের সাটুরিয়ার পল্লী সবজির হাট। বিষ মুক্ত টাটকা সবজি কিনতে এখানে আসেন রাজধানী সহ দূর দূরান্তের পাইকাররা।
এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাটুরিয়ার পল্লীহাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে সপ্তাহ ব্যবধানে সবজির যে সরবরাহ তা কিন্তু এইটা পল্লীহাটে আমরা দেখছি বৃদ্ধি পেয়েছে এবং প্রতি কেজিতে সবজিতে দাম কমেছে, বেশিরভাগ সবজিতে দাম কমেছে 10 থেকে 12 টাকা পর্যন্ত সবজির সরবরাহ বেশ। তো আমরা দেখছি এখানে কিন্তু কাঁচা যে পেঁপে সেটা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকার মধ্যে, দাম কমেছে 2 থেকে 3 টাকা প্রতি সপ্তাহ ব্যবধানে। এছাড়াও এখানে ঢেঁড়স রয়েছে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এখানে দাম কমেছে বা দর কমেছে প্রতি কেজিতে 12 থেকে 10 টাকা পর্যন্ত। করলা এখানে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা প্রতি কেজি, সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। চাল কুমড়া আমরা বেশ দেখেছি, চাল কুমড়া বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা প্রতি পিসে, দর কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। ধুন্দল বিক্রি হচ্ছে এখানে 30 থেকে 34 টাকা প্রতি কেজি, সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। ঝিঙ্গা এখানে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, প্রত্যেকটায় পাইকারি বিক্রি হচ্ছে, এখানে পাল্লায় বা মনে বিক্রি হচ্ছে। আমরা কিন্তু সেটা কেজিতে বলার চেষ্টা করছি। প্রতি কেজিতে 40 থেকে 45 টাকা, প্রতি কেজিতে দর কমেছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। ঝিঙ্গা বরবটি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা প্রতি কেজিতে, সপ্তাহ ব্যবধানে দর কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। বেগুন এখানে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, সপ্তাহ ব্যবধানে দর কমেছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। আমরা ঢেঁড়স দেখছি, বেশ ঢেঁড়স রয়েছে। সিম এখানে রয়েছে 40 থেকে 42 টাকা কেজি এবং দর কমেছে 7 থেকে 8 টাকা। এই যে করলা এটা কিন্তু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকার মধ্যে, দর এটারও কমেছে, আগেই বলেছি। এছাড়াও কিন্তু আপনারা দেখছেন ঢেঁড়স, বেশ ঢেঁড়স রয়েছে। বরবটি রয়েছে, বরবটি এখানে বিক্রি হচ্ছে প্রতি কেজি, বরবটি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকার মধ্যে, দর কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। অর্থাৎ বেশিরভাগ যে সবজির দাম কিন্তু কমেছে। সাজনা আমরা দেখেছি, সাজনার দামটা ছিল 90 টাকা পর্যন্ত, কৃষকরা বলছে সেই দর কমে কিন্তু আজকে বিক্রি হচ্ছে 60 থেকে 60 টাকা থেকে 70 টাকার মধ্যে। তো আমরা এই যে সবজির যে হাটটি, এই হাটের সবচাইতে ধুন্দুল এবং ঢেঁড়সের সংখ্যাটাই বেশি দেখছি। বিভিন্ন ধরনের শাকও রয়েছে, সেই শাকগুলো কিন্তু বিভিন্ন ধরনের বিক্রি হচ্ছে, সেটাও কিন্তু মনে এবং কি পাল্লায় বিক্রি হচ্ছে। আমরা সেটা কেজিতে বলছি, কেজিতে বলার চেষ্টা করছি। সব যে সবজি রয়েছে, সব সবজিগুলো কিন্তু সপ্তাহ ব্যবধানে দর কমেছে। তবে যে মিষ্টি কুমড়াটার দাম একটু বেড়েছে, 2 থেকে 3 টাকা কেজি বেড়েছে এবং সেটা বৃদ্ধি পেলেও কিন্তু সেটা যাচ্ছে 10 থেকে 12 টাকার মধ্যে প্রতি কেজি। এইটা হাটটিতে কমপক্ষে 10 থেকে 15 লাখ টাকার সবজি বেচাকেনা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 শিশুসহ 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে হাডসন নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পাইলট ও বাকিরা স্পেন থেকে আসা একই পরিবারের সদস্য। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকের রিপোর্ট। নিউ ইয়র্কের দুটি নদী হাডসন ও ইস্ট রিভারে হেলিকপ্টার ভ্রমণ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এই রাইডের মাধ্যমে বিশাল বিশাল অট্টালিকা, আইকনিক স্ট্যাচু অব লিবার্টি ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সহ নিউ ইয়র্কের নান্দনিক সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের কাছে ধরা পড়ে। বৃহস্পতিবার স্পেন থেকে আসা 5 সদস্যের একটি পরিবার সেই রকমই একটি হেলিকপ্টার রাইডে বেরিয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 15-20 মিনিট ধরে ওড়ার পর হঠাৎ হেলিকপ্টারটি হাডসন রিভারে বিধ্বস্ত হয়। মারা যান 3 শিশুসহ 5 সদস্যের পরিবারের সবাই। মারা গেছেন পাইলটও। 6 জন ভুক্তভোগীকেই পানির মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। দুঃখজনকভাবে 6 জনকেই মৃত ঘোষণা করা হয়েছে। আমরা তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। উদ্ধারকর্মীদের সাহস ও নিষ্ঠার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুলিশ জানায় পিয়ার 40 নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। ফ্লাইং ট্র্যাকিং সাইট ফ্লাইট রাডারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে হেলিকপ্টারটি প্রায় 16 মিনিট ধরে উড়েছিল এবং তারপর হঠাৎ নদীর পানিতে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের রেকর্ড বলছে 2004 সালে নির্মিত হেলিকপ্টারটির 2029 সাল পর্যন্ত বিমান চলাচলের যোগ্যতার সার্টিফিকেট ছিল। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। নতুন আরোপিত শুল্ক সহ চীনের উপর যুক্তরাষ্ট্রের শুল্কের মোট হার এখন দাঁড়িয়েছে 145%। পাল্টা হিসেবে চীন আরোপ করেছে 84% ট্যারিফ। চলমান বাণিজ্য যুদ্ধ থামাতে চীনের সঙ্গে চুক্তি করতে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে পাল্টাপাল্টি শুল্ক আরোপে সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে, বিশেষ করে প্রযুক্তি খাতে। আরও তীব্র রূপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ। আগের 20% ফেন্টালিন সম্পর্কিত শুল্ক সহ চীনের ওপর মোট শুল্কের হার এখন 145%। স্থানীয় সময় বৃহস্পতিবার একথা জানিয়েছে হোয়াইট হাউস। এর মধ্যে দেশটির ওপর নতুনভাবে আরোপিত শুল্ক 125%। পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যে 84% শুল্ক বসিয়েছে চীন। এই বাণিজ্য যুদ্ধের মধ্যেই চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সামনে এই আগ্রহ জানান তিনি। এদিকে চীন জানায় যুক্তরাষ্ট্র নিজেদের সুবিধার জন্য শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে এ নিয়ে সংলাপের দরজা এখনো খোলা বলে জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু প্রয়োজনে শেষ পর্যন্ত লড়বে বলেও জানিয়ে দিয়েছে বেইজিং। দুই দেশের এই পাল্টাপাল্টি পদক্ষেপ বড় ধরনের চাপ সৃষ্টি করছে বৈশ্বিক বাণিজ্যে। বিশেষ করে মার্কিন শেয়ার বাজারে এর প্রভাব স্পষ্ট। বেকায়দায় পড়তে যাচ্ছে প্রযুক্তি খাত। বিশেষ করে অ্যামাজন ও অ্যাপলের মতো কোম্পানিগুলোর শেয়ার এক পর্যায়ে 7% পর্যন্ত পড়ে গেছে। বাজারে অস্থিরতা বৃদ্ধির পাশাপাশি অনিশ্চয়তা দেখা দিয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। অন্যদিকে আপাতত স্থগিত রয়েছে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক বিরোধ। তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় সন্তোষজনক অগ্রগতি না হলে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন। কাকুলি আখতার, সময় সংবাদ। গাজা ইসরায়েলি সামরিক অভিযানে আরও 20 জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছেন আরও অনেকেই। তীব্র মানবিক সংকটের মাঝেও যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজায় বন্দীদের মুক্তি নিয়ে আলোচনা এগোচ্ছে। এদিকে 10 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এছাড়া 13 বছর বয়সে আটক হওয়া আহমেদ মানাসরাকে প্রায় 10 বছর পর ছেড়ে দেওয়া হয়েছে। গাজা সিটির সুজাইয়া এলাকায় ইসরায়েলের একাধিক বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ তৈরি হয়েছে। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে এখনো নিখোঁজ অনেকে। ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলাকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে হামাস। রাফা অঞ্চলে লাগাতার বিমান হামলা এবং অবকাঠামো ধ্বংসের কঠোর সমালোচনা করেছে স্বাধীনতাকামী সংগঠনটি। তারা বলছে এসব হামলা সাধারণ মানুষকে নিশানা করে চালানো হচ্ছে। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিষয়ে ফ্রান্সের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তারা বলছে দুই রাষ্ট্র সমাধান রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে গাজায় হামাসের হাতে জিম্মি হওয়া ব্যক্তিদের মুক্তি নিয়ে আলোচনার অগ্রগতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও হামাস দুই পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে বলে জানান তিনি। তবে এই আলোচনার প্রকৃতি, সময়সীমা বা সম্ভাব্য শর্ত সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। পানামায় মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। পানামার প্রেসিডেন্ট মুদিন ওসাফ জানিয়েছেন তাদের মাটিতে কোনো সামরিক কিংবা প্রতিরক্ষা ঘাঁটি নির্মাণ করতে দেওয়া হবে না। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকের পর মধ্য আমেরিকার দেশটি জানায় খালের উপর পানামার সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প পানামা খালে চীনের হস্তক্ষেপ নিয়ে নানা মন্তব্য করেছেন। পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সেখানে সেনা সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। মঙ্গলবার মধ্য আমেরিকার দেশ সফরে গিয়ে সেখানে সেনা ঘাঁটি নির্মাণের প্রস্তাব দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তার এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পানামা। বিভিন্ন গণমাধ্যমের খবর, পিট হেগসেথের প্রস্তাব নাকচ করে দিয়েছেন পানামার প্রেসিডেন্ট মুলিনো। তিনি সাফ জানান তাদের মাটিতে কোনো সামরিক কিংবা প্রতিরক্ষা ঘাঁটি নির্মাণ করতে দেয়া হবে না। যদিও এর আগে পানামা সফররত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুলিনো জানিয়েছিলেন মধ্য আমেরিকার দেশটিতে মার্কিন সামরিক প্রশিক্ষণ বাড়াতে উভয় দেশ চুক্তি করছে। একই সঙ্গে তিনি জানান খালের ওপর পানামার সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
পানামা খাল মধ্য আমেরিকার দেশ পানামায় অবস্থিত 82 কিলোমিটার দীর্ঘ এক জলপথ। এটি প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। 1914 সালে যুক্তরাষ্ট্র এই খাল নির্মাণ করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর 1999 সাল থেকে খালটি পরিচালনা করছে পানামা সরকার। খালের সবচেয়ে বড় উপযোগিতা হলো এটি এশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম ও পূর্ব উপকূলের দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ফিনল্যান্ডের প্রাচীন শহর হাঙ্কো এই বন্দর নগরী সূর্যাস্তের শহর। অনন্য এই শহরে শান্ত সমুদ্র আর অপার্থিব নৈসর্গিক সৌন্দর্য মিলেমিশে একাকার। তার উপর ঠায় দাঁড়িয়ে ঐতিহাসিক স্থাপনা। পর্যটকের আনাগোনায় জমজমাট হয়ে ওঠে গ্রীষ্মকালে। পর্যটন ব্যবসাকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্টে বিস্তারিত। নীলচে আভায় নরম ঢেউ, একেবারে ছবির মতো সুন্দর, যেন ক্যালেন্ডারের পাতায় দেখা সেই ল্যান্ডস্কেপ। সকাল 7টা নাকি রাত 9টা বুঝার উপায় নেই। রৌদ্রোজ্জ্বল দীর্ঘই বেলা, গ্রীষ্মকালে ফিনল্যান্ডের নয়নাভিরাম চিত্র। এ সময় হাঙ্কোর নৈসর্গিক দৃশ্য নিয়ে যায় দূর অজানায়। শীতকাল জুড়ে পর্যটক শূন্য, শুনশান নীরব। নীলচে পানি আর পাথর পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার সেরা সময় গ্রীষ্মকাল। সৈকত তীরের কটেজগুলো চোখ ধাঁধানো। প্রকৃতির অনেক রূপ অনেকেই দেখেছেন, তবে হাঙ্কোর সৌন্দর্য আবিষ্কার করা যায় প্রকৃতির সঙ্গে ইতিহাস ঐতিহ্যের মিশেলে। নীল পানি অ্যান্ড মানে একদম ক্লিন ওয়েদার, সো ভালো লাগতেছে। বিভিন্ন দেশের থেকে আসে এবং এমনকি ফিনল্যান্ডের সিটি থেকেও অনেকে এদিকে চলে আসে। গ্রীষ্মে প্রকৃতির সৌন্দর্য উপভোগে পর্যটকদের জন্য প্রস্তুত ছোট ছোট জাহাজ, স্পিড বোট, ভাসমান বোট ও কটেজ। অপেক্ষায় প্রবাসী বাংলাদেশি পর্যটন ব্যবসায়ীরাও। আমরা যারা ব্যবসায়ী রয়েছি তারা আমরা এই সামারের জন্য অপেক্ষা করি, যাতে টুরিস্টরা আসে, তখনই আমাদের ব্যবসা ভালো হয়। আমরা এখানেও আমাদের একটা ব্যবসা আছে যেটা নাকি খুবই সিজনাল, গ্রীষ্মকালে আমরা করে থাকি। সেটাই এখন দেখতে আসছি এখানে কিভাবে কি কতটুকু করা যায়। প্রাচীন শহর হাঙ্কোতে পর্যটকদের যাতায়াত 1880-এর দশক থেকে। সাজানো শহরের নীল সবুজ সমারোহের মাঝেই উঁকি দিয়ে আছে ঐতিহাসিক স্থাপনা। একপাশে শান্ত সুনীল পানির কলতান, অন্য পাশে ইতিহাস ঐতিহ্যের স্থাপনাগুলো দাঁড়িয়ে আছে এবং এটি একসাথে দেখার জন্য মোক্ষম সময় হচ্ছে গ্রীষ্মকাল। সেটি এখন ফিনল্যান্ডে অপেক্ষায় এবং অন্যান্য দর্শনার্থী যারা আছেন তারাও আছেন হাঙ্কোতে এসে এই সময়টিকে উপভোগ করবেন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, হাঙ্কো, ফিনল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবুধাবিতে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ। বৃহস্পতিবার নিজ পরিচয়পত্র পেশ করতে গেলে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। স্থানীয় সময় বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সংক্ষিপ্ত মত বিনিময়ের সুযোগ পান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। এই সময় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি তার সদয় অনুভূতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত। এই সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা পৌঁছে দেন তিনি। এই অনুষ্ঠানে আরব আমিরাতের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত তারেক আহমেদ সহ 12টি দেশের কূটনীতিকরা। এখানে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সংক্ষিপ্ত আলোচনা হয়। এই আলোচনায় উঠে আসে প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের কথা। এই সময় দুই দেশের জনগণের জন্য শান্তি কামনা করে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আশাবাদ ব্যক্ত করেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের জন্য সমৃদ্ধি বয়ে আনবে। একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ দুই দেশের স্বার্থের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রতি তার আগ্রহও জানান। এই সময় বাংলাদেশের পাশাপাশি পরিচয়পত্র পেশ করেন গুয়েতেমালা, দক্ষিণ সুদান, তুর্কি, ইসরায়েল, পানামা, স্পেন, জর্জিয়া সহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূত। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। নিজ দলের খেলোয়াড়দের উপর ম্যাচ পাতানোর অভিযোগ তোলার একদিন পরে ইউটার্ন পার্টেক্স স্পোর্টিং ক্লাবের কোচ আনোয়ারুল মুস্তাকিমের।
ম্যাচ পাতানোর আলোচনাকে বললেন ভিত্তিহীন, তবে ক্রিকেট বোর্ড চাইলে তদন্তে কোনো আপত্তি নেই এই কোচের। এদিকে পাওনা পরিশোধের পরও ক্রিকেটারদের পারফরমেন্সে উন্নতি না আসায় ক্ষোভ ঝেড়েছেন তিনি। আমি হেরে গেলে আমি বুঝছি তাহলে ফিক্সিং হচ্ছে না এইগুলা আসলে উড়া কথা, এগুলা ভিত্তিহীন কথা। ম্যাচ পাতানোর অভিযোগ তোলার একদিন পরেই ইউটার্ন, বললেন এসব আলোচনা ভিত্তিহীন, তবে বিসিবি চাইলে তদন্তে কোনো আপত্তি নেই। হ্যাঁ, তাদের কাছে হয়তো বা কারো কাছে মনে হয়েছে যে এরকম হলেও হতে পারে বা হয়েছে, তারা যদি মনে করে যে না সন্দেহজনক তাহলে তারা সেটা তদন্ত করে দেখবে। প্রাপ্য পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছিলেন পারটেক্সের ক্রিকেটাররা, তবে সেই দাবি তোলাটাই যেন ক্ষোভ বাড়িয়েছে কর্তৃপক্ষের। পাওনা পরিশোধের পরেও কেন ক্রিকেটারদের পারফরমেন্সে উন্নতি নেই সেই প্রশ্ন তুলেছেন কোচ আনোয়ারুল মোস্তাকিম। টাকা যখন দিতেই হবে দিয়ে দিয়েছে, কিন্তু এখন কথা হলো যে টাকা তো সে দিয়ে দিয়েছে প্লেয়ারদেরকে, এখন প্লেয়াররা কি দিবে টিমকে সেটা প্লেয়ারদের বিষয়, তাদের উচিত টাকাটা হালাল করে নেওয়া। যদিও পারটেক্স কোচের অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, এদিনও তার শিষ্যদের প্রশ্নবিদ্ধ ব্যাটিং সন্দেহের জন্ম দিয়েছে। ৩০৩ রানের টার্গেটে সাতে নামা সাব্বির রহমান করেন ২১ বলে মাত্র ৪। অবশ্য ব্যাটিং অর্ডার বদলানোটাই কারণ নয়, এই ব্যাটারের আগের ইনিংসগুলো কাটাছেড়া করলে সে বিষয়টাই স্পষ্ট হবে। বাদ পড়ার আগের ম্যাচে ওপেনিংয়ে নেমে ব্রাদার্সের বিপক্ষে করেন ৪৯ বলে ১৮। এর আগেরটায় একই পজিশনে ২৬ বলে ১৪। তারও আগের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৭ বলে ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন রান আউট হয়ে। অথচ সাব্বির পরিচিত তার মারকুটে ব্যাটিংয়ে। এবারের ডিপিএলে তার অদ্ভুতরে ব্যাটিং শুধু পারটেক্স কোচ কেন, সাব্বির ভক্তদের মনেও তো প্রশ্নের জন্ম দিচ্ছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর জিপিএলে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন নাসির হোসেন। দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরে এমন পারফরমেন্সে সন্তুষ্টির ঢেকুর তুলতে চান না তিনি। পারফরমেন্স নিয়ে ফিরতে চান জাতীয় দলে। জায়গায় ফিরে পেলে দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতে চান নাসির। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় ক্রিকেটার নাসির হোসেন। দীর্ঘ সময় পর নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও জাতীয় দলে ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সরাসরি কথা বলবো তার সাথে, নিষেধাজ্ঞার সময়টা আসলে কিভাবে কাটিয়েছে সেই বিষয়টা জানার চেষ্টা করব। নাসির ভাই, অনেকদিন পর একটা নিষেধাজ্ঞা কাটিয়ে উঠলেন, তো ওই সময়টা আসলে আপনার জীবনে কিভাবে কাটলো এবং কিভাবে ক্রিকেট নিয়ে মনোযোগ ছিলেন? না, ১.৫ বছর আমি ঘুরছি ফিরছি, ফ্যামিলিতে সময় দিচ্ছি। আর খেলা প্রিমিয়ার লিগ যখন থেকে আমার সাসপেনশন উঠবে তার আগে ১-১.৫-২ মাস প্র্যাকটিস করছি রংপুরে, তো খারাপ কাটেনি, বাট ক্রিকেটটা মিস করতেছিলাম। যখন বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখতেন টেলিভিশনের পর্দায়, তখন কি আসলে কোন জিনিসটা মিস করতেন? বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখলে তখন খারাপ লাগতো যে একটা সময় আমি ওই জায়গায় ছিলাম, এখন নাই। বাট এটাই কপাল, এটাই বাস্তবতা, এটাই মাইনে নিতে হবে। এখন খারাপ লাগে যখন বাংলাদেশ ক্রিকেট হারে, তখন তো অবশ্যই খারাপ লাগে। ডিপিএলে দারুণ একটা ইনিংস উপহার দিলেন দলকে, সব মিলিয়ে আসলে এরকম একটা ইনিংস কতটুকু প্রাপ্তি দেয়? না, অবশ্যই আপনি যেখানেই পারফর্ম করেন না কেন, আপনাকে অবশ্যই আপনার কনফিডেন্স লেভেল বাড়াবে এবং আপনাকে আপনার ভালো ফিল করাবে। অ্যাজ এ প্লেয়ার হিসাবে যারা বলার তারা যদি উইকেট পায়, ব্যাটসম্যান যারা যদি রান করে, তাদের এটার আলাদা একটা শান্তি, তো অবশ্যই ভালো লাগতেছে। জাতীয় দলে যদি আবার জায়গা ফিরে পান, সেক্ষেত্রে কোন পজিশনে এবং কি পারফর্ম করতে চান? জাতীয় দলে যদি আবার সুযোগ পাই তাহলে অবশ্যই ম্যাচ জেতার পিছনে অবদান রাখার চেষ্টা করবো, এটাই, আর এর বেশি কিছু না। কথা বলছিলাম নাসির হোসেনের সঙ্গে। জাতীয় দলে ফিরতে পারলে আবারও তার যোগ্যতা প্রমাণ দিবেন এই ক্রিকেটার, এমনটাই প্রত্যাশা নাসির হোসেনের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান গেমস সামনে রেখে 17টি ফেডারেশনের সঙ্গে আলোচনা সভা করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এবারের আসরে নিজেদের সেরা সাফল্য অর্জনের প্রত্যয় এই ফেডারেশনগুলো। তাই এশিয়ান গেমসের আগে বিদেশি কোচ, দেশের বাইরে অনুশীলন ও উন্নত সুযোগ সুবিধার দাবি নিয়ে বিও এর সঙ্গে আলোচনায় বসে আর্চারি, শুটিং, সুইমিং সহ আরও বেশ কয়েকটি ফেডারেশনের কর্তারা। গেমসের আগে সর্বসাধারণের সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার এশিয়ান গেমসের আসর বসতে চলেছে পাকিস্তানের মাটিতে। দক্ষিণ এশিয়ান গেমসের এই আসর ঘিরে পরিকল্পনার ছক কষতে ব্যস্ত বাংলাদেশ। সেই আসরের পূর্ব পরিকল্পনায় বিভিন্ন ফেডারেশনের সঙ্গে সভা করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
এবারের আসরের 28 ডিসিপ্লিনের মধ্যে 25টিতেই অংশ নেবে লাল সবুজ। আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সুইমিং সহ 17টি ডিসিপ্লিনে ব্যক্তিগত ইভেন্টে অংশগ্রহণ করবেন অ্যাথলিটরা। বাকি 8টি ডিসিপ্লিনে দলগতভাবে অংশ নেবে বাংলাদেশ। প্রথমে ব্যক্তিগত 17 ডিসিপ্লিনের সঙ্গে আলোচনা সেরেছে বিওএ। দক্ষিণ এশিয়ায় ভালো ফলাফলের জন্য সতর্ক ফেডারেশনগুলো, তাই নিজ নিজ ডিসিপ্লিনে নিজেদের চাহিদা ও দাবি দেওয়া নিয়ে এই আলোচনা আর্চারি, শুটিং সহ ফেডারেশনগুলোর। কারো চাওয়া বিদেশি কোচের অধীনে অনুশীলনের সুযোগ, কেউ চাইছেন দেশের বাইরে উন্নত অনুশীলন সুবিধা। এসএ গেমসে স্বর্ণপদক জয়ে ফেডারেশনগুলোর চাহিদা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস অলিম্পিক অ্যাসোসিয়েশনের। যেহেতু এটা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যানারে আমরা কোঅর্ডিনেট করি, তো সে কারণে আমাদের বিভিন্ন টিমগুলো ফেডারেশনের কি প্রস্তুতি, কি পরিকল্পনা এবং আমাদের এক্সপেকটেশন কি, এগুলো জানার জন্য আসলে আজকের এই মিটিংটা ছিল। তারা আমাদেরকে আজকে বলেছে যে কোন কোন জায়গায় ট্রেনিং করতে চায়, কারণ একাধিক ফেডারেশন দেখা যায় একই জায়গায় চাচ্ছে। এটা এখন আমরা বসে হোমওয়ার্ক করে তারপর আমাদের ফাইনাল ডিসিশন জানাবো। এদিকে গেল আসরে ভারত অংশগ্রহণ না করলেও এবার অংশ নিচ্ছে তারা, যা খানিক চ্যালেঞ্জিংই হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। তবে সেই চ্যালেঞ্জ উত্তরে সর্বোচ্চ সাফল্যেই চোখ আর্চারি, সুইমিং এর। স্বর্ণপদক ধরে রাখতে আত্মবিশ্বাসী আর্চারি, সুইমিং এর মতো ডিসিপ্লিনগুলো। সাফ অ্যাথলিটসের জন্য আমাদের ট্রেনিং ক্যাম্প চলতেছে। আমাদের এই ট্রেনিংটা কন্টিনিউ করে আপ টু মানে এসএ গেম বা সাব গেমসের পর্যন্ত। সেই ব্যাপারে আমরা বলেছি স্প্রিন্ট এবং জাম্পে দুজন কোচ দরকার, সেটা এবং সেটার জন্য আমরা বলছি হয় সেটা ইউএসএ থেকে অথবা জার্মানি থেকে। আমরা ক্যাম্প শুরু করব, কিন্তু আমাকে আসলে প্রথমেই বিদেশি একজন কোচের দরকার। অলিম্পিক না দিলেও অন্তত আমি আমার ফেডারেশন বা আমার প্রেসিডেন্টের সাথে, নৌবাহিনীর প্রধানের সাথে কথা হয়েছে, উনিও সম্মতি দিয়েছেন এই ব্যাপারে। আমাদের কিছু ল্যাকিংস আছে ওই যে ইকুইপমেন্টের, সো আমরা প্রপোজ করেছি যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ওনাদের সহযোগিতা আমরা যদি কিছু ইকুইপমেন্ট পাই, ইট উইল বি মোর বেটার। এবং আমাদের একটা কোচ যদি আমরা কম্পাউন্ডের জন্য পাই। আগামী শনিবার দলগত 8 ডিসিপ্লিনের সঙ্গে সমন্বয় সভায় বসবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে আগামী 17 এপ্রিল থেকে যশোরে শুরু হচ্ছে যুবাদের আবাসিক ক্যাম্প। আগামী 9 মে ভারতের মাটিতে শুরু হচ্ছে অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপ। 6 দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামার আগে আবাসিক ক্যাম্প করার পরিকল্পনা বাফুফে ডেভেলপমেন্ট কমিটির। সে লক্ষ্যে আগামী 17 এপ্রিল থেকে যশোরের নাজমুল হুদা ফুটবল একাডেমিতে ক্যাম্প করবে দল। টুর্নামেন্ট আর্টিফিশিয়াল টার্ফে হয়। ভারত যাওয়ার আগে 7 দিন সাভারের বিকেএসপিতে অনুশীলন করবে বর্তমান চ্যাম্পিয়নরা। আমাদের এই জাতীয় আন্ডার 19 টিমের ক্যাম্প এবার শুরু হচ্ছে আগামী 16 তারিখ থেকে যশোর শামসুল হুদা ফুটবল একাডেমিতে। সেখানে ওরা প্র্যাকটিস করবে, ক্যাম্পে থাকবে 29 তারিখ পর্যন্ত। এরপরে ওখান থেকে ঢাকা বিকেএসপিতে তারা 1 সপ্তাহ অনুশীলন করবে টার্ফে। এরপরে তারা এখান থেকে ভারতে রওনা দেবে। আমাদের বর্তমান কার্যকরী কমিটির একটা উদ্দেশ্যই ছিল ফুটবলকে শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরেও প্রান্তরে, মফস্বলে, জেলা সব পর্যায়ে এটাকে কার্যক্রমকে ছড়িয়ে নেয়। কাল থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব 12 ও 14 দল নিয়ে ইন্টারসিটি স্কুল টুর্নামেন্ট। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 8টি ইংলিশ মিডিয়াম স্কুল। ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব 12 ও 14 দুই বিভাগে অনুষ্ঠিত হবে এই আসর। টুর্নামেন্টে অংশ নিচ্ছে 250-র বেশি শিক্ষার্থী, যেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ঢাকার বেশ কয়েকটি স্বনামধন্য ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থীরা। টুর্নামেন্টে অনূর্ধ্ব 12 ক্যাটাগরিতে 8টি স্কুল আর অনূর্ধ্ব 14 ক্যাটাগরিতে খেলবে 6 দল। সপ্তাহে শুক্র ও শনিবার মাঠে গড়াবে ম্যাচগুলো। পাইপলাইন সমৃদ্ধ করতে ও প্রতিভাবান ফুটবলার তুলে আনতে এই ধরনের টুর্নামেন্ট বড় ভূমিকা পালন করবে বলে মত ফেডারেশন কর্তাদের। সামনে এই টুর্নামেন্টে স্কুল সংখ্যা বাড়িয়ে পরিসর বাড়ানোর লক্ষ্য ফেডারেশনের। মাসব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 9 মে। তাড়াতাড়ি আমরা from a vision to execution যাওয়া যাচ্ছে।
শুক্র শনি আগামীকাল থেকে শুরু হবে এপ্রিলের মে 9 তারিখে ফাইনালটা হবে। ফুটবল যেখানেই আছে সেটাকে আমরা একটা স্ট্রাকচার ওয়েতে আনতে চাই। সো বিএফএফ বলতে কিছু ট্রেডিশনাল লিগস এবং ডিভিশনাল লিগস, of course those are there, but we want to expand our wings also. We want to go beyond that, and this particular committee তারা একটা প্রপার মাঠে ফুল কিট নিয়ে, রেফারিজ নিয়ে, টেকনিক্যাল লোকজন নিয়ে, স্কাউটিং নিয়ে ওরা যখন ফুটবল খেলবে, that whole feeling is very different. আয়ারল্যান্ডে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের। দেশটির বিভিন্ন কাউন্টি থেকে যেখানে অংশ নেয় 26টি দল। প্রবাসী বাংলাদেশিরা দিনভর উপভোগ করেছেন এই খেলা। এমন আয়োজন আরও করার দাবি টুর্নামেন্টে অংশ নেয়া খেলোয়াড়দের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। দ্য গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের যাত্রা প্রায় 3 বছর। এর মাঝে বাংলাদেশিদের উপহার দিয়েছে দেশীয় নানা আয়োজন। তবে এই প্রথম খেলার কোনো টুর্নামেন্টের আয়োজন করল তারা। স্বাধীনতা দিবসে রোজার দিন থাকায় ঈদের পরের দিবসটি উপলক্ষে দেশটির রাজধানী ডাবলিনের ট্রেডার ব্যাডমিন্টন সেন্টারে 3টি গ্রুপে ভাগ করে আয়োজন করে টুর্নামেন্টের। ABC নামে 3 গ্রুপের মাঝে এ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ ও B ও C গ্রুপের মাঝে দেওয়া হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের ট্রফি। 52 জন খেলোয়াড় অংশ নেয় এই টুর্নামেন্টে। অংশ নেয়া খেলোয়াড়রা এমন আয়োজনে এসে খেলতে পেরেছিল দারুণ খুশি। পুরস্কার পেয়ে আবারও এরকম আয়োজন করার অনুরোধ ছিল তাদের। ধন্যবাদ যারা এই আজকে সুন্দর ব্যাডমিন্টন আয়োজন করছে আমাদের কমিউনিটিতে। এই টুর্নামেন্টও একটা জি হয়েছে আর খুব ভালো লাগছে। আগামীতে আরো এরকম কুমিল্লা অ্যাসোসিয়েশন আবার খেলা দেব নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আবার আমরা খেলতে চাই। প্রথমবারের মতো এ জাতীয় টুর্নামেন্টে বেশি সংখ্যক খেলোয়াড় অংশ নেয় আগামীতে আরো বড় আকারে বিভিন্ন খেলার আয়োজন করবে বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশন। এমনই জানালেন আয়োজকরা। এখানে যারা আসছেন, খেলছেন এবং আমাদের দর্শক ছিলেন প্রত্যেকের ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ। এবং ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করব। আজকে যথেষ্ট আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো, ইনশাআল্লাহ আমরা আবারও করব ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এই টুর্নামেন্ট, যেখানে দর্শক হিসেবে হাজির ছিল অনেক ক্রীড়াপ্রেমী প্রবাসী বাংলাদেশি। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করায় নতুন সংকটে ব্যবসায়ীরা। বেনাপোল থেকে ফেরত আসছে ট্রাক। বিমানে পণ্য পরিবহনের খরচ কমিয়ে কার্গো সক্ষমতা বাড়ানোর তাগিদ। অবশেষে শুরু হচ্ছে মাতারবাড়ি সমুদ্র বন্দর তৈরির কাজ। 22 এপ্রিল জাপানের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি। ভিড়তে পারবে বড় বড় জাহাজ, কমবে আমদানি খরচ, তৈরি হবে এনার্জি হাব। বিদেশে পাচারের অর্থ বাজেয়াপ্ত করা নিয়ে দুদকের দাবি প্রশ্নের মুখে। চিঠি চালাচালি ছাড়া সফলতা প্রায় শূন্য। আদালতের আদেশকেই জব্দ বলে প্রচার, বলছেন বিশেষজ্ঞ। সরকারি সিদ্ধান্ত, আমরা সেটা মেলা করব। বৈশাখী মেলা আমি এখন পারমিশন দিব না, এটা হবে না। সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে বৈশাখী মেলা করতে চায় বরিশাল জেলা প্রশাসন। নিরাপত্তা শঙ্কায় অনুমতি দিতে রাজি নয় পুলিশ। বর্ষবরণ সামনে রেখে ইলিশের দাম আকাশচুম্বী। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।